দর্শকদের শুভেচ্ছা দিয়ে ওয়ালটন এয়ার কন্ডিশনার প্রেজেন্টস টিভিএস ইনসাইট শুরু করছি আমি শাহরিয়ার খান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং এই ধরনের মাল্টিলেটারাল এজেন্সিজের সাথে নেগোসিয়েশন করার পরে একটা নতুন ঘটনা ঘটেছে। এটা অনেক দিন ধরেই চাচ্ছিলেন এই ডোনার এজেন্সিগুলো, সেটা হচ্ছে ডলারকে ফ্রি করে দেওয়া। আপনারা জানেন যে বাংলাদেশের ইকোনমিতে ডলার সবসময় টাইট, গভর্নমেন্ট এটা কন্ট্রোল করে বিভিন্ন ভয়ের কারণে। তো ফাইনালি গভর্নমেন্ট অ্যাগ্রি করেছে, কারণ এই লোনটা দরকার ছিল। এবং সেটাকে নিয়ে আমরা আজকে জেবুন্নেসা আলো, আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট, তার সাথে কথা বলবো। হোয়াট ডাজ ইট মিন? এই যে ডলারকে আনটাই করলো, এখন ফ্রি মার্কেট করে দিল গতকাল থেকে, সো এটার মানেটা কি? আচ্ছা, এটা ফ্রি বলা যাবে না। প্রথম কথা সেটা হলো এটাকে ম্যানেজড ফ্লোট বলছে, অর্থাৎ এখন কন্ট্রোলড, কিন্তু এখন লেস কন্ট্রোল থাকবে। তো কন্ট্রোল বলতে যেটা ছিল, এখন যেটা করছে যে একটা বাংলাদেশ ব্যাংক বলছে যে এটা মার্কেট বেসড, বাজার নির্ধারণ করে দিবে রেটটা, যেটা বাংলাদেশ ব্যাংক এখন যেমন ব্যাংকগুলোকে বলেছে তুমি 122 টাকা হলো রেট, এর বেশি সর্বোচ্চ তুমি বাই সেলে 1 টাকা স্প্রেড রেখে তোমার প্রফিট রেখে তুমি করতে পারবা, কিন্তু রেটটা 122 টাকায় থাকতে হবে। তো এই 122 টাকা, 21 টাকা, 23 টাকা এর মধ্যে ব্যাংকগুলো করছে। তো এখন যেই মেকানিজমটা হচ্ছে সেটা ঠিক এরকমই, কিন্তু এটার মধ্যে এই যে 1 টাকা 2 টাকা সেটা একটু ব্যান্ডটা হয়তো একটু বেশি থাকবে। এটা এখন যেটা বলে দিচ্ছে যে 1 টাকা স্প্রেড, এখন এটা বলবে না। এটা কত ব্যান্ডটা থাকবে, কত রেঞ্জে তারা করতে পারবে সেটা আনডিসক্লোজ থাকবে। এটা একটা বলছে বাংলাদেশ ব্যাংক, যেটা তার অদৃশ্য টুল, যেটা দিয়ে সে কন্ট্রোল করবে, কিন্তু বাজারের উপরে, বাজারের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট অনুযায়ী তারা একটা ওয়েটেড এভারেজ দিয়ে তারা এই রেটটা করবে। এখন আপনার মনে হতে পারে কালকে হয়তো রেট কি তাহলে 150 টাকায় যাবে, এই যে একটা ধারণা, একটা ভয় ছিল, সেটা কিন্তু আমরা দেখছি যে নেই। অর্থাৎ এই অ্যানাউন্সমেন্টটা যেদিন এসেছে, আজকে হলো সেকেন্ড ডে, তো প্রথম দিনই কিন্তু আমরা দেখেছি এই 122 টাকা, 122 টাকা 50 পয়সা ম্যাক্সিমাম, এর মধ্যে গত প্রায় 3 মাস ধরেই কিন্তু এই রেটে আছে। এবং এই রেটে বাংলাদেশ ব্যাংক কিন্তু কোনো ইন্টারফেয়ার করেনি। এই রেটটা অটোমেটিক্যালি মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী এটা অটোমেটিক্যালি ফিক্স হয়েছে। এই যে 3 মাসে বাংলাদেশ ব্যাংক ইন্টারফেয়ার করেনি, তার আগে কিন্তু ইন্টারফেয়ার করেছে। এই রেটটা কিন্তু বাংলাদেশ ব্যাংকই দিয়েছে। তারপরে দেখা গেছে যে সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে রেটটা আস্তে আস্তে স্টেবল হয়ে এই জায়গায় অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। সেটটা যে হয়েছে সেটা আমরা গত 2 দিনে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের এই অ্যানাউন্সমেন্টের পরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ধরনের রেটটা খুব একটা ফ্লাকচুয়েট করেনি, যেই এক্সপেকটেশন মানুষ ভাবছিল। এই ক্ষেত্রে আমার প্রথমেই প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে যখন গত বছরও এইটার নিয়ে কথা হয়েছিল যে খুলে দিবে কি দিবে না, তখন একটা ভয় ছিল যে এটা 150 টাকা উঠে যেতে পারে ইত্যাদি ইত্যাদি। তো আপনি বলছেন যে তারপরে গভর্নমেন্ট রাজি হয়নি, এখানে ভয়টা কি? কেন গভর্নমেন্ট আসলে রাজি হতে চায় না? কি ফ্যাক্টরগুলো কাজ করে? এখন প্রথমে আসি যে এই যে এইরকম ফ্রি এক্সচেঞ্জ রেটে কোন ইকোনমি যেতে পারে, এটা হলো IMF। আসলে IMF এটা ট্রান্সপারেন্সি চায়, যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেডগুলো যেন ট্রান্সপারেন্ট হয়। এটা যদি এক্সচেঞ্জ রেটটা যদি মার্কেট বেসড হয়, মার্কেট দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে যেটা হয় যে ম্যানিপুলেশন থাকছে না রেটের মধ্যে। যেমন আমাদের এক্সচেঞ্জ রেট দিয়ে সব ধরনের মেজারমেন্ট, সব ইকোনমিক ইন্ডিকেটরগুলো আমরা মেজার করি, তাই না? জিডিপি বলেন, পার ক্যাপিটা বলেন, ইনফ্লেশন, সব কিছুই কিন্তু এটার উপর ডিপেন্ড করে। তো এখন কোনো একটা বাইরের দেশের ইনভেস্টার বাংলাদেশে যখন সে ইনভেস্ট করবে, সে তো এই ইন্ডিকেটরগুলো অ্যানালাইসিস করবে, তারপরে সে এক্সচেঞ্জ রেটটা দেখবে যে এই এক্সচেঞ্জ রেটে আমি লং টার্মে বিজনেস যে স্ট্র্যাটেজি আমি কিভাবে আউটপুটটা নিব। এখন যখন সে জানবে যে এখানে কন্ট্রোলড, অর্থাৎ এটা আমি যেটা ওয়েবসাইটে দেখছি, অফিসিয়াল ডেটা যেটা দেখছি সেটা আসলে ঠিক না, তখন কিন্তু সে আর এখানে ইনভেস্ট করতে আসবে না বা ভয় পাবে। এটা এক ধরনের ব্যাপার। আর একটা একই সাথে হলো, যখন আপনার কন্ট্রোলড এক্সচেঞ্জ রেট থাকে, তখন হচ্ছে একটা প্যারালালি আর একটা ব্ল্যাক মার্কেট তৈরি হয়, যেটা আমাদের কিন্তু বাংলাদেশে ছিল। আপনারা দেখেছেন যে 5ই আগস্টের আগে বা 5ই আগস্টের পরেও আমরা কয়েক মাস আমরা প্যারালাল একটা মার্কেট দেখেছি। মার্কেটে একটা রেট আমরা ওয়েবসাইটে দেখি, অফিসিয়াল রেট 120 টাকা বা 118 টাকা, কিন্তু মার্কেটে এটা 25 টাকা 26 টাকা, তাই না? এবং আমরা দেখি রেমিটেন্স কিন্তু আমাদের এখন দেখতেছেন 2-3 বিলিয়ন করে আসছে, বিলিয়ন ডলার মাসে আসছে। এর আগেও কিন্তু এমন কোনো চেঞ্জ হয়নি ম্যান পাওয়ারে, তাই না? ম্যান পাওয়ার আগেও গেছে, এখনও একই ম্যান পাওয়ার আছে, কিন্তু এখন আমরা পাচ্ছি আগে ছিল
বিলিয়ন ডলার, $1.5 বিলিয়ন, $2 বিলিয়ন, এটা কারণ ছিল ওই যে প্যারালাল মার্কেটের কারণে। কারণ ওইখানে যেহেতু ডিমান্ড এবং সাপ্লাই, ডিমান্ড অনুযায়ী যেহেতু রেটটা নাই, সে কারণে ব্ল্যাক মার্কেট তৈরি হচ্ছে। তখন কিন্তু আমার ওই রেমিটাররা অফিসিয়াল চ্যানেলে না পাঠিয়ে হুন্ডি ব্যবসা, অর্থাৎ লন্ডার যারা মানি লন্ডারিং করে তাদেরকে আমি আসলে প্রমোট করছি, তারা কিন্তু হুন্ডি ব্যবসাটাকে প্রমোট করছে। মানুষ তখন আর ব্যাংকিং চ্যানেলে টাকা না পেয়ে, যেহেতু ব্যাংকিং চ্যানেলে পাঠালে সে কম রেট পাচ্ছে, সে তখন নন ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছে, বেশি রেট পাচ্ছে। এইভাবে কিন্তু আমরা তখন কারেন্সিটা হারাচ্ছি। এটা একটা। আর আপনি যেটা বললেন যে কেন আমরা খুলে দিতে চাইনি, এখন এই যে ফ্রি এক্সচেঞ্জ রেট, এটা কিন্তু ইকোনমিক ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে। একটা দেশের ইকোনমিক ফান্ডামেন্টাল যত শক্তিশালী হয় তত বেশি সে ফ্রি ইকোনমিতে যেতে পারে। কারণ আপনার ওই হেলথটা, ট্রু হেলথটা তখন রিফ্লেক্ট হয়। যখন ইকোনমি উইক থাকে বা পলিটিক্যাল গভর্নমেন্ট চায় যে আমি উইকনেসটা ঢেকে রাখি, তখন কিন্তু সে কন্ট্রোল করে এক্সচেঞ্জ রেটটা কমিয়ে রাখে। এটা একটা কারণ। আর যখন আপনার ইনফ্লোগুলো ঠিক থাকে বা আপনার মনে হয় যে হ্যাঁ আমার মার্কেটে পর্যাপ্ত ডলার আছে, কিছু ইন্ডিকেটর থাকে যে ইন্ডিকেটরগুলো দেখে একটা দেশের পলিসি মেকাররা ডিসিশন নিতে পারে যে এখন খুলে দেওয়া যায়। তাহলে এখন কি ইন্ডিকেটর দেখে তারা খুলে দিল এবং আগে দেয়নি? আগে আপনারা দেখবেন যে আমাদের ইনফ্লেশন অনেক হাই ছিল, আমাদের ডলারের অনেক ক্রাইসিস ছিল, রেমিটেন্স আসতো খুব কম, এক্সপোর্টাররা এক্সপোর্ট নিয়ে আসছিল না এই কন্ট্রোল মেকানিজমের কারণে। বাট আমরা 5ই আগস্টের পর দেখেছি অনেকগুলো মেজার নিয়েছে, মার্কেটের সঙ্গে অ্যালাইন করে রেটটা দেওয়া হয়েছে ইত্যাদি কারণে আমরা দেখি রেমিটেন্স এখন বাড়ছে। যে ইন্ডিকেটরগুলো প্রধানত বাংলাদেশ ব্যাংকে এনকারেজ করেছে এই ডিসিশনে যেতে, প্রথম ডিসিশন হলো তারা একটা সুইটেবল টাইমিংয়ের জন্য ওয়েট করছিল, অর্থাৎ ঈদের আগে। এখন ঈদের আগে যেহেতু ঈদের সময় একটা যে ইমিডিয়েট শক থাকে যে মার্কেটের উপর ছেড়ে দিলেই রেটটা ধুম করে বেড়ে যাবে যদি ডিমান্ড সাপ্লাই যদি ম্যাচ না থাকে। তো এখন যেহেতু আমার সাপ্লাই অটোমেটিক্যালি ঈদের কারণে বেশি আছে, সো ইমিডিয়েট শকটা আমি অ্যাবজর্ব করতে পারছি। এরপর তো আমার এক্সপোর্ট আছে, তারপর আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি দেখবেন আমাদের যে এক্সটার্নাল ব্যালেন্সের যে অ্যাকাউন্টগুলো সেগুলো কিন্তু গত কয়েক মাস ধরেই আমরা ইমপ্রুভ করেছি। আমাদের ডেফিসিটগুলো কিন্তু কমে গেছে, কারণ রেমিটেন্স অনেক বেড়েছে, এক্সপোর্ট অনেক বেড়েছে, যে কারণে ওইগুলো একটা স্টেবল। কারণ ডলারের রেট যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে কিন্তু ওগুলার উপর একটা ইম্প্যাক্ট থাকে। আবার ইনফ্লেশনও অনেক কমে গেছে, মানে কমতে শুরু করেছে, অনেক কমেনি কিন্তু কমতে শুরু করেছে। তো এই এবং রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেই রিজার্ভটাও আমরা দেখেছি যে 20 থেকে 21 বিলিয়ন ডলারের মধ্যে, বরং এটা কমছে না, বরং এটা আস্তে আস্তে গ্রো করছে। এই ধরনের কিছু স্টেবল সিচুয়েশন দেখে আসলে বাংলাদেশ ব্যাংক মনে করছে যে এটা একটা বেস্ট টাইম, যে আমরা যে একটা শক আসবে হঠাৎ করে বেড়ে যাওয়ার, যেটা আপনি বলছেন যেটা যদি বেড়ে যেতে পারতো, বরং বেড়ে যায়নি। আমরা দেখেছি যে 122 টাকা 50 পয়সা যে ম্যাক্সিমাম রেট ছিল, 2 দিন ধরে আমরা 122 টাকা 50 পয়সার মধ্যে আছে। কয়েকটা ফ্যাক্টরের মধ্যে একটা জিনিস কিন্তু আপনি বলেননি যে গার্মেন্টস, বাংলাদেশের ম্যাক্সিমাম যে ফরেন কারেন্সি এক্সপোর্ট থেকে আর্নিং হয় তার মেজরিটি হয় গার্মেন্টস, এবং গার্মেন্টসের এই ডলারটার এগেনস্টে তারা চাই টাকাটা পায় ফর এ লং টাইম। আমরা জানি যে তারা হলো চাপ দিয়ে একটা স্ট্যাটিক কারেন্সিটাকে একটা স্ট্যাটিক জায়গায় রাখে যাতে তাদের হিসাব নিকাশটা ঠিক হয়। এই কথাটা কি ঠিক? না, এই কথাটা ঠিক না। কারণ আপনার যদি এক্সচেঞ্জ রেটটা যদি বাড়ে, মানে ডলারের প্রাইস বাড়ে, সেটাতে কিন্তু এক্সপোর্টাররা বেনিফিটেড হয়, রেমিটাররা বেনিফিটেড হয়, ইম্পোর্টাররা ক্ষতিগ্রস্ত হয়। এখন ধরেন সে $1 নিয়ে এসে যদি এখন 120 টাকা প্রাইস থাকে, তাহলে সে 120 টাকা, সে তো আর ডলারটা ইউজ করতে পারবে না দেশে, সে তাকে তো অবশ্যই আমার ওই টাকায় কনভার্ট করবে। তো 120 টাকা পাচ্ছে, কিন্তু যদি 122 টাকা ডলার প্রাইস বেড়ে যায় সে 122 টাকা পাচ্ছে। অন্যদিকে ইম্পোর্টারের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা যেহেতু ইম্পোর্ট বেসড কান্ট্রি, সে কারণে আমরা ইম্পোর্টারদেরকে বেশি প্রায়োরিটি দিই। কারণ আমরা যেহেতু বেশিরভাগ প্রোডাক্ট ইম্পোর্ট করে আনি, তখন যদি ডলারের প্রাইস বেড়ে যায় তখন আমার ইনফ্লেশন বাড়বে। তো যেই প্রোডাক্টটা আমি 120 টাকায় কিনে আনতাম, কনভার্ট করে 120 টাকা রেট হইতো, এখন সেই প্রোডাক্টের দাম 122 টাকা হবে। তাহলে সেটা কি এখন সেই রিস্কটা কি বাড়লো না? হ্যাঁ, এই যে সেই রিস্কটার কারণে, ইম্পোর্ট বেসড হওয়ার কারণেই আসলে এটা অন্যতম কারণ যে বাংলাদেশ ব্যাংক এই মার্কেট বেস যেতে চায় না। তো
এইটাই এখন আমরা দেখছি সেই রিস্কটা কিন্তু অনেকটা অ্যাবজর্ব করতে পেরেছে, যে কারণে তার টাইমিংয়ের অপেক্ষা করছিল যখন আপনার ডলারের সাপ্লাই থাকবে তখন তো আর আপনার ডলারের দাম বাড়লো না। তাহলে কি হলো যে আমার যে রিয়েল সিনারিওটা আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের আসলে মার্কেট একটা স্টেবল আছে, ইম্পোর্টাররাও ক্ষতিগ্রস্ত হলো না, ডলারের দাম যেহেতু বাড়লো না। আবার অন্যদিকে এবং ডলারের দাম যদি ম্যানিপুলেশনও করে, সেটা বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা স্ট্রং মনিটরিং করবে, যেটা তারা বলছে যে অ্যাগ্রিগেটররা কিভাবে ম্যানিপুলেশনটা করে। আসলে তারা কি করে যে যখন এটা কন্ট্রোল থাকে তখন হয়তো বাংলাদেশ ব্যাংক 122 টাকায় রেখেছে, কিন্তু সামনে হয়তো বড় একটা পেমেন্ট আছে, ডলার অনেক বেশি লাগবে, কিন্তু বাংলাদেশ ব্যাংক তো 122 টাকা রেট দিয়ে রাখছে। তখন অ্যাগ্রিগেটররা যেটা করে, ডলারগুলো কিনে তার একটা পুল করে, এখান থেকে ডলার তখন ক্রাইসিস, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে করে তারা হাই রেটে ছাড়ে, তখন আসলে ব্ল্যাক মার্কেটের রেটটা আরও অনেক বেড়ে যায়। তো যখন বাংলাদেশ ব্যাংক এটা ইন্টারফেয়ার করবে না, তখন তো আর অ্যাগ্রিগেটররা আসলে এই ডলার হোল্ড করে কোনো লাভ নাই, এবং কেউ যদি হোল্ড করতে না পারে সেটার জন্য তারা মনিটরিং করবে। আপনার কথা শুনে মনে হচ্ছে যে এটা তো আসলে কোনোদিনই সমস্যা ছিল না, খুলে দিলেই পারতো, ঠিক না? কিন্তু বাস্তবতা হচ্ছে যে গত 1 বছর বা গত 9 মাস, মানে পুরা আন্দোলনের সময়ের থেকেই এই পর্যন্ত ক্যাপিটাল মেশিনারি, ইনভেস্টমেন্ট, এইসব সিনারিওতে আসলে ইম্পোর্ট হয়নি। ফুড এবং এসেনশিয়াল ছাড়া অন্যান্য ইম্পোর্ট অনেক কম। তো সেটা দিয়ে তো আর নরমাল, এটা তো নরমাল পরিস্থিতি না, কোনো এক সময় আবার ইম্পোর্ট বাড়বে, যেহেতু আমরা অনেক ইম্পোর্ট করি এবং ইম্পোর্ট ছাড়া আসলে আমাদের প্রোডাক্টিভিটিও থাকে না। তো সেই ক্ষেত্রে কি তখন এই জিনিসটা কি হবে, অন্য দেশের এক্সপিরিয়েন্স কি? এক্স্যাক্টলি। তো সেইটার কারণে যদি অন্য দেশের এক্সপিরিয়েন্স বলি, যেমন শ্রীলঙ্কায় যখন একদম তারা একদম বটম লেভেলে তাদের ক্রাইসিস, যখন তাদের রিজার্ভ $1 বিলিয়ন নেমে এসেছে, যখন তাদের ফুয়েল ইম্পোর্ট কমে গেছে, মানুষ জ্বালানি পেত না, ঠিক ওই সময় কিন্তু তারা আইএমএফ এর কাছ থেকে প্যাকেজটা নিল, এবং তখন তারা আইএমএফ এর রিকমেন্ডেশনেই তারা এই যে মার্কেট বেসড এক্সচেঞ্জ রেটে গেল। তখন আমরা দেখেছি তাদের রেট 200 টাকা থেকে 365 টাকা এক বছরে চলে গেছে, 150 টাকার বেশি বেড়েছে। এটা হলো শ্রীলঙ্কার এক্সপেরিয়েন্স। তাহলে বাংলাদেশে কি এটা হবে? বাংলাদেশে এই যে একটু আগে বললাম যে বাংলাদেশ একটা বেস্ট টাইম, সুইটেবল টাইম খুঁজছিল, তার কারণ আমরা শ্রীলঙ্কার মতো ওই অবস্থায় যাইনি। আমাদের রিজার্ভ এখনও আমরা 4 মাসের ইম্পোর্ট কভার করার মতো, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো 3 মাস, সেখানে আমাদের 4 মাসের সমান রিজার্ভ আছে। তার মানে এখন আমরা 20 বিলিয়নের উপরে আছে। এখন যখন এই যে রেটটা বাড়তে থাকবে, বাংলাদেশ ব্যাংক কিন্তু বলেছে ইন্টারভেন করবে। কিভাবে ইন্টারভেন করবে? আমার রিজার্ভ থেকে আমি ডলার, যখন আর্টিফিশিয়াল ক্রাইসিস হবে বা বিগ পেমেন্ট আসবে, তখন তারা এখান থেকে ডলার সেল করে ওই মার্কেটটা স্টেবল রাখবে, যেটা কিন্তু শ্রীলঙ্কার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু তার রিজার্ভ ছিল না। আমার তো রিজার্ভ আছে, আমার তো ইনফ্লেশন, আমাদের যেটা ইনফ্লেশন যেটা এখন কমতে শুরু করেছে, তো এই মেকানিজমটা, এবং আমাদের তখন ওদের রেমিটেন্সও তখন মাত্র শুরু করেছে, রেমিটেন্স কিভাবে বাড়ানো যায়। আর আমাদের রেমিটেন্স অলরেডি আমরা হিস্ট্রিতে হাইস্ট ম্যান পাওয়ার এক্সপোর্ট অলরেডি করে ফেলেছি, এখন শুধু আমাদের বেনিফিটটা নেওয়ার বাকি। তাহলে বেনিফিটটা আমরা যদি এক্সচেঞ্জ রেট ফ্রি করে দেই, আমার যদি মানে ইনফর্মাল এবং ফর্মাল মার্কেটে যদি কোনো ডিফারেন্স না থাকে, তাহলে রেমিটেন্স আমার এমনি ব্যাংকিং চ্যানেলে আসবে। আপনি শ্রীলঙ্কার উদাহরণ দিলেন, কিন্তু পাকিস্তানের উদাহরণ দিলেন না। পাকিস্তানও ফ্রি, এবং গত 2 বছর যে তাদের ইকোনমিক ক্রাইসিস, অ্যাকিউট ক্রাইসিস হলো, তখন তো তাদের ডলার ভার্সেস রুপি 300-350 টাকা চলে গিয়েছিল। হ্যাঁ, সেটা একটা এক্সপিরিয়েন্স। কিন্তু আবারও বলছি, আমাদের যে টাইমিংটা, আমাদের এখনকার যে ইন্ডিকেটরগুলো দিয়ে আমরা ডলার মার্কেটটাকে স্টেবল রাখবো, সেগুলোতে আমরা দুটো কান্ট্রির চাইতেই অনেক ভালো পজিশনে আছি। ঠিক আছে, এবং বুঝলাম যে এক ধরনের, এরপরেও এক ধরনের কন্ট্রোল মেকানিজম থাকবে। অবশ্যই কন্ট্রোল মেকানিজম থাকবে, যেটা বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা মার্কেট থেকে চলে যাবে না, তারা মার্কেটে থাকবে। তারা এই যে তারা চেষ্টা করছে একটা ফান্ড বিল্ড আপ করতে, যেই ফান্ডটা দিয়ে, যেটা ইন্ডিয়াতে করে, ইন্ডিয়াতে কিন্তু তারাও এরকম মার্কেট বেসড, বাট কন্ট্রোলিং কিন্তু সব পৃথিবীর বেশিরভাগ দেশেই আছে, যেটা তারা এইভাবে করে যে তারা এরকম এক্সচেঞ্জ রেটকে ডিকটেট করে না, কিন্তু তারা মানে একটা আলাদা টুল দিয়ে করে। সেই মেকানিজমটাকে কিন্তু করার মতো আমাদের অবস্থা এখন আছে, যে কারণেই আসলে যে ইন্ডিকেটরগুলো বললাম যে আমাদের এক্সটার্নাল ব্যালেন্স এখন স্টেবল আছে, আমার রিজার্ভ স্টেবল, পর্যাপ্ত রিজার্ভ আছে, আমার রেমিটেন্স হাই, আমার এক্সপোর্ট হাই, এবং ইম্পোর্টের যেটা কথা বললেন, ইম্পোর্ট আমাদের এই মুহূর্তে ডিমান্ডও কম। ডিমান্ড কম কেন? আমার একটা পলিটিক্যাল আনসার্টেন অবস্থায় আছে, ইনভেস্টমেন্ট খুব আসছে না, তো সহসাই আমার যে এটা হচ্ছে ইমিডিয়েট শক। যেমন শ্রীলঙ্কার
এই 363-তে উঠে যাওয়ার পর আস্তে আস্তে কমে আবার 200 টাকায় চলে আসছে। তার মানে কি ওই যে শকটা তারা নিল, সেই শকটা তারা নিতে হয়েছে, অত বেশি শক নিতে হয়েছে কারণ তার ইন্টারভেন করার ক্যাপাসিটি ছিল না। আমাদের ওই শকটা নেওয়ার হয়তো লাগবে না, কারণ আমার ইন্টারভেন করার ক্যাপাসিটি আছে, আমাদের রিজার্ভ আছে, আমাদের ডলার আছে, সো আমরাও ইন্টারভেনটা করতে পারবো। সো আমাদের ওই রকম অ্যাবনর্মাল শক নিতে হবে না। সো আমরা দেখেছি শ্রীলঙ্কায় আস্তে আস্তে শ্রীলঙ্কার রুপি স্ট্রেনদেন Stable হয়েছে, হয়ে আছে, হ্যাঁ। স্ট্রেনদেন Even হয়েছে, শুধু প্রথমে তাই উইক নয়, হয়ে তারপরে স্ট্রেনদেন হয়েছে। আর ট্রাম্পের যে ট্যারিফ ইকোনমির কারণে বিভিন্ন দেশের কাছে ডলার কিন্তু উইক হয়েছে, কিন্তু মিনওয়াইল টাকার কাছে কিন্তু এটা কোনো হয়নি, টাকা রুপি মানে ইন্ডিয়ান কারেন্সি আমাদেরই। সো এই মেকানিজমে কি এটা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা যদি এই ট্রেন্ড থাকে যে টাকা উইল বিকাম স্ট্রঙ্গার? হ্যাঁ, টাকা উইল বি স্ট্রঙ্গার, কারণ যদি আমার ইকোনমিক ফান্ডামেন্টালটা যদি আসলেই ভালো থাকে তাহলে তো অবশ্যই টাকা অটোমেটিক্যালি স্ট্রং হবে। এবং আপনি যেটা ট্যারিফের কথা বললেন সেটাও কিন্তু আমাদের একটা অপরচুনিটি। আপনি এই ট্যারিফের ইমিডিয়েট ইম্প্যাক্ট দেখবেন না, কারণ এটি ইমিডিয়েটলি আমাদের মতো ইকোনমিতে ইম্প্যাক্ট করবে না, বা ইন দ্য লং রানে ইম্প্যাক্ট করবে। কিভাবে ইম্প্যাক্ট করবে? যেটাকে তারা মনে করছে, বাংলাদেশ ব্যাংক মনে করছে যে আমাদের এই সামনের অপরচুনিটি হলো ট্রাম্পের ট্যারিফের কারণে প্রচুর চায়না তাদের বিজনেস শিফট করবে বাংলাদেশে। এটা কথা ছিল, কিন্তু এখন আবার চায়নার সাথে মানে নেগোসিয়েশন করার ফলে সেটা তো হয়ে গেল, ডিসমিস হয়ে গেল, কিন্তু স্টিল তাদের কিন্তু ট্যারিফ অনেক হাই বাংলাদেশের চাইতে। স্টিল এটা কিন্তু ট্যারিফ ইম্পোজ করার আগে থেকে কিন্তু চায়নার বিজনেস এইদিকে শিফট করছিল একটা। আর একটা হলো তার যে ট্রাম্পের যে ট্যারিফ মেকানিজম, সেই অনুযায়ী তারা কিন্তু এখন ইন্টারেস্ট রেট কাট করার কথা ভাবছে এবং অলরেডি কাট করবে বলে তারা বলছে। তো ইন্টারেস্ট রেটটা যদি ওখানে কমে যায় তাহলে কি হবে? ফেডারেল ইন্টারেস্ট রেট, ওদের ইউএস বন্ড অ্যান্ড বিলের যে ইন্টারেস্ট রেট, সেটা যদি কমে যায় তাহলে যে ফরেন ইনভেস্টররা, তারা আমাদের এখানে কিন্তু একসময় প্রচুর ইনভেস্টমেন্ট ছিল, সেগুলো কিন্তু যখন ওখানে রেট বাড়াতে শুরু করলো তখন কিন্তু ইনভেস্টমেন্টগুলো চলে গেছে। ব্যাংকগুলো কিন্তু বড় করতো সস্তায়, সেই বড় কিন্তু বন্ধ করে দিয়েছে। তখন ইন্টারেস্ট রেট যখন ওখানে পড়ে যাবে তখন আমাদের ব্যাংকগুলো কিন্তু বড় করবে আরও বেশি, কারণ আমার খরচটা কমে যাবে। এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টররা তখন কিন্তু তার ইনভেস্টমেন্টটা ডাইভার্ট করবে অন্যান্য দেশে। তখন কিন্তু সে বাংলাদেশে যখন আরও বেশি ইজি হবে, যদি ট্রান্সপারেন্ট এক্সচেঞ্জ রেট থাকে, তখন কিন্তু ইনভেস্টমেন্টটা আরও বেশি আসবে। আপনি দেখবেন সারা পৃথিবীতে ইউএস ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে বেশি ইনভেস্ট করে ফরেন ইনভেস্টররা দেন চায়না। কেন? চায়নায় যেহেতু কন্ট্রোলড মেকানিজম, যে কারণে কিন্তু চায়নাকে তারা ট্রাস্ট করে না, এই যে একটা ট্রাস্ট, যে কারণে ওখানে ইনভেস্টমেন্ট যায় না। সো এইখানে কিন্তু বাংলাদেশের মতো ছোট দেশ হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু প্রচুর আমরা বড় করতে পারি, ওরা এখানে টাকা পার্ক করে, তো মানি পার্ক করে, সেইটা কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়। সো ফাইনাল কোশ্চেন, আমরা মোটামুটি এই মার্কেট বেসড এক্সচেঞ্জ রেটটা বুঝলাম, বাট যেই কারণে গভর্নমেন্ট এটাতে রাজি হলো, সেই কারণটা যে ওয়াই আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এই যে আসতেছে, আমরা জানি যে $3.5 বিলিয়ন এসে ঢুকবে, এটা হাউ উইল ইট হেল্প? আপনি তো বললেন যে আমাদের যথেষ্ট রিজার্ভ আছে, তাহলে আমার দরকার কি ছিল? আমি বলছি যথেষ্ট রিজার্ভ আছে মানে হচ্ছে এটা আমার এই যে শর্ট টার্ম যে একটা ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যে কোনো দেশ যখন মার্কেট বেস এক্সচেঞ্জ রেটে মুভ করে তখন একটা শর্ট টার্ম একটা ক্রাইসিস আসে যে ডলার রেট হয়তো ফ্লাকচুয়েট করবে, সেইটা অ্যাবজর্ব করার জন্য আমার যথেষ্ট প্রস্তুতি আছে। কিন্তু তার মানে এই না যে আমার রিজার্ভ আর বাড়াতে হবে না। রিজার্ভ অবশ্যই এই ক্রাইসিসগুলো যখন আমরা ম্যানেজ করবো তখন তো আমার রিজার্ভ কমে যাবে, তাহলে রিজার্ভটা তো আমার কন্টিনিউসলি বিল্ড আপ করতে হবে। আর আপনি যে বললেন $3.5 বিলিয়ন এখানে ঢুকবে, আইএমএফ এর যে লোনটা সেটা কিন্তু 1.3 বিলিয়ন ঢুকবে, আর আমার মান্থলি রেমিটেন্স হচ্ছে 3 বিলিয়ন আর $2.5 বিলিয়ন, রাইট? তাহলে এটা খুব একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না। তারপরেও আমার আইএমএফ এর প্রোগ্রামে থাকাটা হলো গুরুত্বপূর্ণ। তার কারণ হলো আইএমএফ আমাদের হোল ইকোনমির একটা কাইন্ড অফ ডায়াগনোসিস করে সে ডিসিশন নেয়। সো সে যখন ডিসিশন নেয় তার উপর ডিপেন্ড করে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা, অন্যান্য মাল্টি ডোনার এজেন্সিগুলো তাদের উপর অনেক বেশি রিলাই করে যে আমি এবার ওদেরকে লোনটা দেওয়া কতটা স্বস্তিদায়ক হবে। যে কারণেই আমরা কালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে আইএমএফ এর কাছ থেকে তারা শুনেই বা ওদের এগ্রিমেন্টটা জেনেই কিন্তু অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি তাদের যে আমাদের বাজেট সাপোর্ট দেওয়ার কথা সেটা রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে। এবং আইএমএফ এর তো এই অ্যাপ্রুভাল হবে জুনের শেষে বোর্ড মিটিংয়ে আমাদের এই লোনটা।
কিন্তু তারা তো আমাদের সঙ্গে অলরেডি এগ্রিমেন্ট সাইন করেছে। এই এগ্রিমেন্ট সাইনের কারণেই কিছু লোন আমাদের অন্যান্য মাল্টি ডোনার এজেন্সি থেকে মানে 1.3 তো আইএমএফ থেকে আরো $2 বিলিয়ন ওই জুনের আগেই রিলিজ হবে আমাদের বাংলাদেশে সো ঢুকবে। আপনি ইন আদার ওয়ার্ডস ইটস এ গ্রিন ফ্ল্যাগ। আইএমএফ এর লোনটা যত না মনিটারি মানে ডাইরেক্ট মনিটারি, তার থেকে হলো ইটস এ গ্রিন ফ্ল্যাগ ফর আদার ডোনার্স, অর আমি যে কোনো লেন্ডারের কাছে গেলে যে আইএমএফ এখানে গ্রিন সিগন্যাল দিয়েছে, সো উই ক্যান অলসো। এবং আপনি দেখেন যে আমাদের যে গ্লোবাল রেটিং এজেন্সি তারা যখন আমাদেরকে রেটিং করে, এবং আমাদের যে দুইটা রেটিংয়ে ফিচ এবং মুডিজ রেটিংয়ে যে আমাদেরকে ডাউনগ্রেড করা হয়েছে, কান্ট্রি রেটিং ডাউনগ্রেড করা হয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কান্ট্রি রেটিং ডাউনগ্রেড হলে কি হয় যে আমাদের তখন এই যে আমরা যে এলসি করি অন্যান্য যখন ফরেন ব্যাংকগুলোর কাছে, তখন কিন্তু তারা হাই কমিশন চার্জ করে। হাই কমিশন চার্জ করলে আমার এলসির কস্ট, ইম্পোর্ট কস্ট বেড়ে গেল, ইম্পোর্টাররা কিন্তু সেই কস্ট বিয়ার করে না, আলটিমেটলি তারা কনজিউমারের ঘাড়ে দেয় এবং আমার ইনফ্লেশন বেড়ে যায়। তো রেটিংটা যখন ওই রেটিংটা কিভাবে আসে, সেই রেটিংয়ের কিন্তু অন্যতম কারণ ছিল আমাদের এক্সটার্নাল সেক্টর ভালনারেবিলিটি, অর্থাৎ আমার ডলারের যে ক্রাইসিস, আমার রিজার্ভের যে ক্রাইসিস তার তখন চলছিল, সেটাকে তারা অন্যতম কি ফ্যাক্টর হিসেবে নিয়েছে। এখন যখন আইএমএফ এর লোন ঢুকবে, আইএমএফ আমাদের উপর একটা রিভিউ দিবে, এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ওই বাইরে একটা গুড মানে একটা পজিটিভ মেসেজ যাবে যে হ্যাঁ বাংলাদেশের রেটিং এখন কারেকশন করা যায়, সেটাও একটা সম্ভাবনা আছে। থ্যাংক ইউ আলো। দর্শকরা, আমি জানি না আপনারা কতটুকু কি বুঝলেন, আমিও অনেক কিছু বুঝি নাই, অনেক কিছু জটিল জটিল জিনিস আছে এর ভিতরে। সব দর্শকদের তারপরেও আমি মনে করি অনেক কিছু জানা গেল এবং কিছু বেসিক কোশ্চেনের উত্তর আমরা পেলাম। আপনাদের যদি আমাদের এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে চোখ রাখবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।